আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা আজকে নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন এই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে এই অধ্যায়ের আলোচনার শুরুতে আমরা কোন কোন টপিকস নিয়ে আলোচনা করব সেটা একটু জেনে নিচ্ছি। আমরা আজকে যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে জানব, যোজনী বা যোজ্যতা সম্পর্কে জানব, ক্যাটায়ন ও অ্যানায়ন কি এই বিষয়ে জানব এবং দুই ও অষ্টকের নিয়ম সম্পর্কে জানব। তো আমরা শুরুতে যোজ্যতা ইলেকট্রন এটা নিয়ে একটু আলোচনা করছি। যোজ্যতা ইলেকট্রনটা কি? যোজ্যতা ইলেকট্রন হলো কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাই হলো তাদের যোজ্যতা ইলেকট্রন, ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাই হলো তাদের যোজ্যতা ইলেকট্রন। আমরা দু একটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি করি 1s2 2s1, কারণ লিথিয়ামের প্রোটন সংখ্যা হলো 3, তাহলে তার ইলেকট্রন 3। আমরা ইলেকট্রন বিন্যাস যদি করি এটা পেয়ে গেলাম। আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p4। আমরা যদি ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি তাহলে 1s2 2s2 2p5। আমরা সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলাম, সোডিয়াম হলো 11, তাহলে 1s2 2s2 2p6 আর হলো 3s1। আমরা যে ইলেকট্রন বিন্যাসগুলো করলাম এখান থেকে আমরা দেখছি যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি। তো আমরা শুরুতে সংজ্ঞাটি বলেছিলাম, কোন মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে ওই সংখ্যাটি হলো তাদের যোজ্যতা ইলেকট্রন, ওই মৌলের যোজ্যতা ইলেকট্রন। তাহলে যেহেতু লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, এই কারণে লিথিয়ামের যোজ্যতা ইলেকট্রন হলো 1। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, ইলেকট্রন 6টি আছে বলে অক্সিজেনের যোজ্যতা ইলেকট্রন হলো 6, এর হলো 1। ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 60টি, এই কারণে তার যোজ্যতা ইলেকট্রন হবে কত? 7। আবার সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, এই কারণে সোডিয়ামের যোজ্যতা ইলেকট্রন হবে 1। এইভাবে আমরা সকল মৌলের যোজ্যতা ইলেকট্রন নির্ণয় করতে পারব। আমরা আশা করছি যোজ্যতা ইলেকট্রন কি এবং যোজ্যতা ইলেকট্রন কিভাবে পাওয়া যাবে সেটা আমরা বুঝতে পেরেছি। তো আমরা যোজ্যতা ইলেকট্রন বুঝলাম,
এবার আমরা একটু যোজনী বা যোজ্যতা কি এটা একটু জানি। যোজ্যতা বা যোজনী, যোজ্যতা বা যোজনী, আমরা যোজ্যতা সম্পর্কে জানবো। এবার যোজ্যতা, এই যোজ্যতা হলো, আমরা একেবারে সহজভাবে যদি বলি, যোজ্যতা হলো একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা। একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, একটি মৌল কয়টি মৌলের সাথে যুক্ত হবে সেটাই হলো তার যোজ্যতা বা যোজনী। তবে এখানে আমরা আর একটু বিশদভাবে একটু জানব। আমরা যোজ্যতা বা যোজনীর সংজ্ঞাটাকে এভাবে বলতে পারি, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে ধাতুদের ক্ষেত্রে। বিষয়টা আবার বলি, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক ইলেকট্রন থাকবে সেই সংখ্যাটাই হলো তার যোজনী ধাতুদের ক্ষেত্রে। অথবা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যতগুলো অযুগ্ম ইলেকট্রন অথবা বিজোড় ইলেকট্রন তৈরি হতে পারে সেই সংখ্যাটাই হলো তার যোজনী অধাতুর ক্ষেত্রে। ধাতুদের ক্ষেত্রে হবে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা, এবং অধাতুদের ক্ষেত্রে হবে সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন তৈরি করতে পারবে বা বিজোড় ইলেকট্রন তৈরি করতে পারবে সেই সংখ্যাটাই হলো ওই মৌলের যোজনী। তো আমরা ধাতু এবং অধাতু এটা কিভাবে জানবো, চিনব কিভাবে কোনটি ধাতু কোনটি অধাতু? আমরা কয়েকটি ইলেকট্রন বিন্যাস এখানে করে রেখেছি। আমি আরো দুই একটি ইলেকট্রন বিন্যাস করি, যেমন অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম হলো 13, A1s2 2s2 2p6 3s2 3p1। আমরা যদি ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাসটা করি, ম্যাগনেসিয়াম করলাম 1s2 2s2 2p6 3s2। তো আমরা কোনটি ধাতু কোনটি অধাতু এটা কিভাবে জানবো? আমরা ইলেকট্রন বিন্যাস থেকেই কোনটি ধাতু কোনটি অধাতু এটা নির্ণয় করতে পারি। আর সেটার কৌশলটা হলো, কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি একটি থাকবে, দুটি থাকে বা তিনটি থাকে, একটি দুটি তিনটি সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন যদি 1 2 3 থাকে, তখন আমরা ওই মৌলটিকে ধাতু বলবো। আর যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টি 6টি 7টি তারা হবে অধাতু। তো আমরা এখান থেকে আমাদের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখছি যে লিথিয়াম, লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, আর লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে বলে সে ধাতু। এখানে আমরা সোডিয়াম আসলাম, সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, এই কারণে সোডিয়াম ধাতু। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি, এখানে 2 এখানে 1 3, আর 3টি আছে বলে অ্যালুমিনিয়াম হলো একটি ধাতু। ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, এই কারণে ম্যাগনেসিয়াম হবে ধাতু। আবার অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, আর অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 6টি আছে বলে অক্সিজেন হলো অধাতু। যেমন ফ্লোরিন নিলাম আমরা, ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টি, এই কারণে ফ্লোরিন হবে অধাতু। তো আমরা বুঝলাম যে কারা ধাতু কারা অধাতু। ইলেকট্রন বিন্যাস করলে যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 1টি থাকবে, 2টি থাকবে
বা 3টি থাকবে ওই মৌলটি অবশ্যই ধাতু, এবং যেই মৌলের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টি, 6টি এবং 7টি থাকবে তারা হলো অধাতু। তো এবার আমরা জানলাম যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 1টি আছে বলে সে হলো ধাতু। এই কারণে ধাতু বলে তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 1টি, এই কারণে তার যোজনীয় 1টি। আমরা শুরুতেই সংজ্ঞায় বলেছিলাম যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যাটি হলো তাদের যোজনী ধাতুদের ক্ষেত্রে। তো লিথিয়াম যেহেতু একটি ধাতু এবং তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, এই কারণে তার যোজনী হলো 1 বা যোজ্যতা হলো 1। একইভাবে সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টি, এই কারণে তার যোজনী হবে 1। অ্যালুমিনিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 3টি, এই কারণে লিথিয়ামের ইলেকট্রন হবে, যেহেতু ইলেকট্রন 3টি, এই কারণে অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 2টি, এই কারণে সে ধাতু আর তার যোজনী হবে 2। ধাতুদের ক্ষেত্রে যোজনী কত এটা আমরা বুঝলাম। এভাবে অন্যান্য সকল মৌল যারা ধাতু তাদের যোজনী কত এটা আমরা সহজভাবে বের করতে পারব। কিন্তু অধাতুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যত সংখ্যক অযুগ্ম ইলেকট্রন তৈরি হতে পারে বা বিজোড় ইলেকট্রন তৈরি হতে পারে তারাই হলো ওই মৌলের যোজনী। এখন আমরা অযুগ্ম বা বিজোড় ইলেকট্রন কিভাবে তৈরি হবে সেটা একটু দেখছি। তবে এখানে আমরা আরেকটা কৌশল অবলম্বন করতে পারি, সেটা হলো অধাতুদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে এর সর্বশেষ শক্তি স্তরে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। তো সে সর্বশেষ শক্তি স্তরে 8টি পূর্ণ করতে চাইলে তার কয়টি ইলেকট্রন প্রয়োজন? তার আরো 2টি ইলেকট্রন প্রয়োজন। এই কারণে তার সর্বশেষ শক্তি স্তরে আছে 6টি ইলেকট্রন। সে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে চাইলে আরো কয়টি ইলেকট্রন লাগবে? তার আর 2টি ইলেকট্রন লাগবে। এই কারণে তার যোজনী হবে 2। এটা হলো একটা কৌশল। আবার ফ্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে আছে 60টি। তো ফ্লোরিন অষ্টপূর্ণ করতে চাইলে তাকে আরো 1টি ইলেকট্রন নিতে হবে, আরো 1টি ইলেকট্রন লাগবে। এই কারণে ফ্লোরিনের যোজনী হবে 1। যেমন আমরা যদি নাইট্রোজেন করি, নাইট্রোজেন (1s2 2s2 2p3), তাহলে নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 5টি। তো নাইট্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন 5টি বলে সে সর্বশেষ শক্তি স্তরে 8টি পূর্ণ করার জন্য কয়টি ইলেকট্রন লাগবে? তার আরো 3টি ইলেকট্রন লাগবে। এই কারণে স্বাভাবিকভাবে নাইট্রোজেনের যোজনী হলো 3। তবে এটা একটা প্রক্রিয়া। আমরা সংজ্ঞায় যেভাবে বলেছিলাম যে সর্বশেষ শক্তি স্তরে যত সংখ্যক বিজোড় ইলেকট্রন তৈরি হতে পারে, আমরা একটু সেদিকে একটু দেখি বিষয়টা। আমরা সেটা জানতে হলে আমরা জানি যে পি উপস্তরে সর্বাধিক 6টি ইলেকট্রন থাকতে পারে। তো এখানে পি উপস্তরটি আরো 3টি ভাগে ভাগ হবে। পি উপস্তরটি সেটা হলো px, py, pz।
তো পি উপস্তরটি আরো 3 ভাগে ভাগ হবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। ইলেকট্রন প্রথমে একটি একটি করে, একটি যাবে এক্স এ, একটি যাবে ওয়াই তে, একটি যাবে জেড এ। তো 1 1 1, আবার ধারাবাহিকভাবে আবারও 1 1 1। আমরা এটাকে এভাবে দেখাবো, স্পিন আকারে দেখাবো। প্রথমে একটি একটি যাবে, পরে আবার একটি একটি করে এসে সব মিলিয়ে 6টি পূর্ণ করবে। একইভাবে ডি উপস্তরটি, ডি উপস্তরের মধ্যে ইলেকট্রন থাকবে সর্বাধিক 10টি। আর ডি উপস্তরটি 5টি ভাগে ভাগ হবে, আরো 5টি ভাগে ভাগ হবে। সেই 5টি ভাগ হলো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। তাহলে ডি উপস্তরটি আরো 5টি ভাগে ভাগ হবে, প্রত্যেক ভাগে 2টি করে যাবে। তবে প্রথমে একটি একটি যাবে, প্রথমে এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, এখানে একটি, একটি একটি করে পূর্ণ হবে। তারপর ধারাবাহিকভাবে আবার একটি একটি করে আসবে, টোটালি 10টি আসবে। এখন আমরা এই যে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু করে দেখি। আমাদের নাইট্রোজেনের এখান থেকে আমরা লিখতে পারি 1s2 2s2। পি উপস্তরটি 3 ভাগে ভাগ হবে, তাহলে 2px 2py 2pz। যে পি এর মধ্যে ইলেকট্রন প্রবেশ করেছে 3টি। তো প্রথমে এখানে একটি, তারপর এখানে একটি, তারপরে এখানে একটি যাবে। যেহেতু ইলেকট্রন এ 2px এর মধ্যে একটি প্রবেশ করেছে, 2py এর মধ্যে একটি প্রবেশ করেছে, 2pz এর মধ্যে একটি প্রবেশ করেছে। তো আমরা এই ইলেকট্রন বিন্যাস থেকে দেখছি যে সর্বশেষ শক্তি স্তরে বিজোড় ইলেকট্রন তৈরি হলো কয়টি? 3টি। অযুগ্ম ইলেকট্রন তৈরি হয়েছে 3টি। এই কারণে নাইট্রোজেনের যোজনী হলো 3। একইভাবে আমরা একটু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটি করি। ক্লোরিন হলো 17, তাহলে 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তো আমাদের এখানে 10 12টি। আর পি উপস্তরে ইলেকট্রন প্রবেশ করবে 5টি। 5টির মধ্যে প্রথমে এখানে একটি যাবে, এখানে একটি যাবে, এখানে একটি যাবে। ধারাবাহিকভাবে আবার এখানে একটি, এখানে একটি গেল, টোটালি হয়ে গেল 5টি। এখন খালি আছে একটি। এই টোটালি 17টি ইলেকট্রন হলো। আমরা এটাকে চাইলে এখানে 2, এটা 2 দিতে পারি। তো এখানে বিষয়টা হলো ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে, সর্বশেষ উপশক্তি স্তরে আমরা পেয়ে গেলাম কি? অযুগ্ম ইলেকট্রন কয়টি? একটি। তো অযুগ্ম ইলেকট্রন একটি তৈরি হয়েছে বলে ক্লোরিনের যোজনী হলো 1। তবে এখানে এরাও ভাঙতে পারে, সেটা আমরা একটু আলোচনায় আসবো পরে। দেখেন ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে একটি অযুগ্ম ইলেকট্রন গঠিত হয়েছে বলে ক্লোরিনের যোজনী হলো 1। একইভাবে আমরা সালফার দেখাইতে পারি, ফসফরাস দেখাইতে পারি। ফসফরাস আমরা যদি দেখিয়ে দিই 15, 1s2 2s2 2p6 3s2 3px 3py 3pz। তাহলে এর হলো 15 12 হলো, আরো 3টি কোথায় যাবে? এখানে একটি যাবে, এখানে একটি যাবে, এখানে একটি যাবে। তাহলে এখানে 12 13 14 15 হয়ে গেছে। এই কারণে যেহেতু ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে 3টি বিজোড় ইলেকট্রন গঠিত হয়েছে, এই কারণে
ফসফরাসের যোজনী হবে 3। তো স্বাভাবিকভাবে 3 হবে। এটাকে যখন আমরা তাপ দিব তখন উত্তেজিত অবস্থায় সে আরো একটি যোজনী প্রদর্শন করবে, সেটা আমরা একটু পরেই ব্যাখ্যা করব। তো আশা করছি আমরা যে ধাতুদের ক্ষেত্রে যোজনী কেমন হবে, অধাতুদের ক্ষেত্রে যোজনী কেমন হবে সেটা আমরা বুঝতে পেরেছি। তাহলে ধাতুদের ক্ষেত্রে যোজনী হবে তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন যেটা সেটাই। এক্ষেত্রে বলে রাখা ভালো যে ধাতুদের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন যেটা হবে যোজনীয় সেটা হবে, কিন্তু অধাতুদের ক্ষেত্রে যোজ্যতা ইলেকট্রন একরকম, যোজনী অন্যরকম। যোজ্যতা ইলেকট্রন হলো সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা। যেমন ফসফরাসের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কতটি? 5টি। তাহলে ফসফরাসের যোজ্যতা ইলেকট্রন হলো 5, কিন্তু ফসফরাসের যোজনী হলো 3। তো আশা করছি আমরা এই যোজ্যতা ইলেকট্রন যোজনী আমরা আলাদা করতে পারব এবং যোজনী কিভাবে নির্ণয় করতে হবে সেটাও আমরা বুঝতে পেরেছি। তাহলে আমরা এগুলো বাসায় একটু সবাই প্র্যাকটিস করব। যোজনীগুলো আমরা জানতে হবে। আমাদের যৌগ গঠন করার জন্য যোজনীর গুরুত্ব অনেক বেশি। এই কারণে আমরা যোজনী অবশ্যই জানব। এবার আমরা একটু ক্যাটায়নে যাচ্ছি। ক্যাটায়নটা কি? আমরা কতগুলো ইলেকট্রন বিন্যাস করতে হবে ক্যাটায়নটা কি এটা জানার জন্য। আমরা এই বেরিলিয়াম 2, এটা হলো 1s2। তারপর লিথিয়াম হলো 3, লিথিয়াম ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s1। বেরিলিয়াম 4 1s2 2s2। আমরা আরেকটু এগিয়ে যাই, অক্সিজেন দিচ্ছি। অক্সিজেন হলো 8 1s2 2s2 2p4। আমরা ফ্লোরিন নিচ্ছি 9 1s2 2s2 2p5। আমরা নিয়ন নিচ্ছি, নিয়ন হলো 10 1s2 2s2 2p6। আমরা সোডিয়াম নিচ্ছি 11 1s2 2s2 2p6 3s1। তো আমরা এই ক্যাটায়নটা কি অ্যানায়নটা কি এটা জানার জন্য আমরা এই বিষয়টা একটু ব্যাখ্যা করব। আমরা জানি প্রত্যেক মৌল, যতগুলো মৌল আছে আমাদের, এগুলোর মধ্যে কতগুলো মৌল আছে নিষ্ক্রিয় গ্যাস। এবং পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে সেগুলো হলো নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, ওগানেসন এরা হলো নিষ্ক্রিয়। এখন এই নিষ্ক্রিয় যারা, তাদের মধ্যে আমরা এখানে যেটা করেছিলাম, হিলিয়াম, এটা হবে হিলিয়াম। হিলিয়াম হলো 2 হিলিয়াম। এখন হিলিয়াম হলো একটি নিষ্ক্রিয় গ্যাস। এখানে নিয়নের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে 8টি। নিয়ন হলো নিষ্ক্রিয় গ্যাস। এখানে এই হিলিয়াম, নিয়ন এরা হলো নিষ্ক্রিয়। তারপরে আছে আর্গন। তো সকল মৌল চাইবে তাদের নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস যারা, তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। সকল মৌল চাইবে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস যে, তার ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো আমাদের এই হিলিয়াম
হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন আছে দুটি। হিলিয়ামের নিকটবর্তী যারা, হিলিয়ামের নিকটবর্তী যারা, তারা চাইবে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে, এবং নিয়নের নিকটবর্তী যারা, তারা চাইবে নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এভাবে আর্গন যারা, আর্গন হলো নিষ্ক্রিয় গ্যাস, আর্গনের নিকটবর্তী যারা, তারা চাইবে আর্গনের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। তো এই ইলেকট্রন বিন্যাস অর্জন করতে গিয়ে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস করতে গিয়ে কিছু কিছু মৌল আছে যারা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে দেবে। আবার কিছু কিছু মৌল আছে যারা সর্বশেষ শক্তি স্তরে আরো ইলেকট্রন আনবে, যোগ করবে, গ্রহণ করবে। এখন যখন গ্রহণ করবে তখনই তাদের মধ্যে আয়নের সৃষ্টি হবে, যখন ত্যাগ করবে তখনও তাদের মধ্যে আয়নের সৃষ্টি হবে। এখন আমরা দেখি যে লিথিয়ামের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে একটি, আর লিথিয়াম মৌলটি হলো হিলিয়ামের নিকটবর্তী। লিথিয়াম মৌলটি হলো হিলিয়ামের নিকটবর্তী। তো যেহেতু হিলিয়ামের নিকটবর্তী, লিথিয়াম চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। তো হিলিয়ামের সর্বশেষ শক্তি স্তরে দুটি আছে বলে লিথিয়ামও চাইবে তার সর্বশেষ শক্তি স্তরে দুটি হোক, আর এই কারণে সে তার সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটি ত্যাগ করে দিবে। তো আমরা দেখছি যেমন লিথিয়াম সে একটি ইলেকট্রন ত্যাগ করবে, একটি ইলেকট্রন ত্যাগ করলে সে আয়নে পরিণত হবে। এখন আমরা আয়নটা লিখি, যখনই ইলেকট্রন সে ত্যাগ করে তখন আমরা লিখি এভাবে লিথিয়াম প্লাস। এখন কথা হলো আমরা এখানে কেন প্লাস দিচ্ছি, যখন ইলেকট্রন সে ত্যাগ করে আমরা কেন প্লাস দিচ্ছি বিষয়টা একটু আমরা জেনে নিই। আমরা জানি কোনো মৌলের যত সংখ্যক ইলেকট্রন থাকে তত সংখ্যক প্রোটন থাকে, এবং প্রোটন হলো ধনাত্মক আধান বিশিষ্ট আর ইলেকট্রন হলো ঋণাত্মক আধান বিশিষ্ট। তো আমাদের লিথিয়ামের যেহেতু আছে প্রোটন আছে 3, তো তার 3টি প্রোটন আছে বলে তার ইলেকট্রনও 3। তো আমরা দেখি যে লিথিয়ামের বেলায় তার প্রোটন, তার ইলেকট্রন, প্রোটন আছে কতটি? +3। যেহেতু প্রোটন ধনাত্মক আয়ন বিশিষ্ট তাহলে এই প্রোটনের আছে 3। আবার এই ইলেকট্রন আছে 3টি, -3। তাহলে এখানে যোগ করলে কি হবে? 0। অর্থাৎ এই লিথিয়ামটি তার আধান শূন্য, আধান নিরপেক্ষ। কিন্তু যদি সেই ইলেকট্রন ত্যাগ করে দেয় এটাতে আসবে। যদি লিথিয়াম ইলেকট্রন যদি ত্যাগ করে দেয় তাহলে কি হবে? ইলেকট্রন ত্যাগ করলে তার প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না, প্রোটন সংখ্যা 3 থাকবে। কিন্তু ইলেকট্রন ত্যাগ করেছে বলে একটি ইলেকট্রন কমে যাবে, আর যখনই একটি ইলেকট্রন কমে যাবে তখন ইলেকট্রন হবে 2টি। তাহলে এই যে এটার মধ্যে এই আয়নের মধ্যে আমরা এটা আয়ন দিলাম না, তাহলে একটি ইলেকট্রন ত্যাগ করার পর আমরা এখানে প্লাস দিয়েছিলাম। কেন প্লাস দিচ্ছি আমাদের আলোচনার বিষয় হলো সেটা। এখন আমরা ইলেকট্রন যখন একটি ত্যাগ করে দিবে ইলেকট্রন আর থাকবে 2টি। তো 2টির কারণে -2। যেহেতু ইলেকট্রন ঋণাত্মক আধান বিশিষ্ট, এর যোগফল কত আসবে? +1। এই কারণে আমরা এই যে লিথিয়ামের এই +1 আছে বলে আমরা প্লাস দিচ্ছি। একইভাবে আমরা যদি এই যে ফ্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা করি অথবা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করি, অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 6টি। আমরা অক্সিজেন যদি বলি, অক্সিজেনের প্রোটন হলো 8,
অক্সিজেনের প্রোটন যেহেতু 8, অক্সিজেনের ইলেকট্রনও 8। তো অক্সিজেন যখন তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি, সে কোন নিষ্ক্রিয় গ্যাসের কাছাকাছি? সে হলো নিয়নের কাছাকাছি। আর নিয়নের কাছাকাছি বলে সে নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইবে। আর নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাইছে বলে সে কি করবে? তার আছে 6টি, নিয়নের আছে 8টি। তো অক্সিজেনও চাইবে তার নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এই কারণে সে আরো 2টি ইলেকট্রন গ্রহণ করবে। কেন গ্রহণ করবে? অষ্টক শূন্য করার জন্য। তো আমরা অক্সিজেনের বেলায় দেখি, অক্সিজেন 2টি ইলেকট্রন গ্রহণ করবে। কেন গ্রহণ করলো? কারণ তার সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টি। অষ্টক শূন্য করার জন্য তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য তাকে আরো 2টি ইলেকট্রন নিতে হবে। তো সে 2টি ইলেকট্রন গ্রহণ করলো। এখন যখন গ্রহণ করবে তখন এটাকে আমরা 2- লিখি। 2- কেন লিখি সেই বিষয়টা একটু দেখি। এটার মধ্যে প্রোটন আছে +8, কিন্তু ইলেকট্রন ছিল 8টি, আরো 2টি সে গ্রহণ করেছে। যেহেতু আরো 2টি ইলেকট্রন গ্রহণ করেছে, এই কারণে তার মধ্যে ইলেকট্রন হয়ে গেছে 10টি। তো 10টির কারণে কি হবে? ইলেকট্রন হবে -10। তো ইলেকট্রন যেহেতু -10, যোগফল কত হবে? -2। এই কারণে এই যে -2 আসছে, আমরা এখানে 2- আদানকে আমরা এভাবে লিখব। একইভাবে অন্যান্য মৌলগুলো এখানে যোগফল যত হবে ততই আদান হিসেবে এখানে আমরা লিখি। তাহলে কেন এই আদান প্লাস হয়, কেন আদান মাইনাস হয়, সেটা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি। তো কোন একটি মৌল এভাবে সর্বশেষ শক্তি স্তরে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কিছু কিছু মৌল আছে ইলেকট্রন ত্যাগ করে দেয়, আবার কিছু কিছু মৌল আছে ইলেকট্রন গ্রহণ করে। তো যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে, যেমন সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হবে। তো যেহেতু সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলো, এই ধনাত্মক আয়ন বিশিষ্ট পরমাণুকে বলা হবে ক্যাটায়ন। তাহলে ইলেকট্রন ত্যাগ করে সে যখন ধনাত্মক আয়নে পরিণত হবে, আর ধনাত্মক আদান বিশিষ্ট পরমাণুকে বলা হবে ক্যাটায়ন। একইভাবে কোন মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরে তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ করে যখন ঋণাত্মক আয়নে পরিণত হবে, যেটা আমরা এখানে দেখিয়েছি, ঋণাত্মক আধানে যখন পরিণত হবে, ওই ঋণাত্মক আদান বিশিষ্ট পরমাণুকে বলা হবে অ্যানায়ন। তো যে সকল মৌল অ্যানায়ন তারা ইলেকট্রন কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। আর যে সকল মৌল ক্যাটায়ন তারা কি হচ্ছে? তারা অন্যকে ইলেকট্রন দিয়ে দেয়, অন্যকে দান করে দেয়। আশা করছি আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন বুঝতে পেরেছি। আর কখন ধনাত্মক আয়ন হবে, কখন ঋণাত্মক আয়ন হবে, আদান হবে, এটা আমরা বুঝতে পেরেছি। এবার আমরা একটু অষ্টকের নিয়মটা অষ্টক ও 2-এর নিয়ম, এই বিষয়টাও আমাদের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করবে। আমরা দেখছি যে 2-এর নিয়ম ও অষ্টকের নিয়ম। হিলিয়াম তার সর্বশেষ শক্তি স্তরে আছে ইলেকট্রন 2টি। হিলিয়ামের নিকটবর্তী যে সকল মৌলগুলো আছে তারা
তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো ত্যাগ করে দিয়ে তারা ধনাত্মক আয়নে পরিণত হয় এবং সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন অর্জন করে। যেমন লিথিয়াম তাদের সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করে দেবে, বেরিলিয়াম তাদের সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন ত্যাগ করে দিয়ে সেই দুটি ইলেকট্রন পূর্ণ করে। তো হিলিয়ামের নিকটবর্তী যে সকল মৌলগুলো আছে তারা তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করে যার অর্থ হলো সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন পূর্ণ করে। এই সর্বশেষ শক্তি স্তরে দুটি ইলেকট্রন পূর্ণ করার নিয়মকে বলা হবে 2 এর নিয়ম। আর যে সকল মৌল তাদের নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করে, সে সকল মৌলগুলো এই যে 8টি ইলেকট্রন পূর্ণ করে 8টি ইলেকট্রন পূর্ণ করার নিয়মকে বলা হবে অষ্টকের নিয়ম। যেমন আমরা এখানে দেখিয়েছি অক্সিজেন তার সর্বশেষ শক্তি স্তরে এখানে ছিল কতটি? ছিল 6টি ইলেকট্রন সে তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য 2টি ইলেকট্রন গ্রহণ করেছে। 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণে তার সর্বশেষ শক্তি স্তরে 8টি হয়ে গেল। আর 8টি হয়েছে বলে সে অষ্টক পূর্ণ করেছে বলে আমরা এই অষ্টক পূর্ণ করার নিয়মকে বলা হবে কি? অষ্টকের নিয়ম। তো আমরা এই 2 এর নিয়ম এবং অষ্টকের নিয়ম এটা আশা করছি বুঝতে পেরেছি। যোজ্যতা ইলেকট্রন কি এটা বুঝতে পেরেছি। যোজনী বা যোজ্যতা, ক্যাটায়ন, অ্যানায়ন এই বিষয়গুলো আমরা কমপ্লিট ধারণা পেয়েছি। আমরা আজকের মতো এখানে শেষ করছি। আমরা এই ক্যাটায়ন এবং অ্যানায়ন, অষ্টকের নিয়ম, যোজ্যতা ইলেকট্রন এই বিষয়গুলো নিয়ে আমরা বাসায় আরও স্টাডি করব। আমরা তো অল্প কয়েকটি মৌল দেখিয়েছি। তোমরা যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করবে তোমরা আমাদের ফরজা সারণীর যে মৌলগুলো আছে সেই মৌলগুলো লিখে তোমরা আরও বেশি প্র্যাকটিস করবে। আশা করছি তোমরা উপকৃত হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।